স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাকসু নির্বাচনে বিজয়ী ও পরাজিত সব প্যানেলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যেতে চায় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন জাকসুর নবনির্বাচিত ভিপি। আমি এখানে সবার বিপি আমি বলবো, সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, বাক্সাস বা অন্যান্য যে ছাত্র সংগঠন থাকে, আমি কিন্তু সকলের নির্বাচিত বিপি। সুতরাং আমি চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। সকলেরই অনেক চিন্তা ভাবনা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক, আমি তাদের সেই চিন্তা ভাবনা নেওয়ার চেষ্টা করব এবং আমি যদি সবাইকে নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু সুন্দর একটি জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে আমরা পারবো। নেতা হিসেবে নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবে জাকসুর নবনির্বাচিতরা, জানালেন জাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, এরই মধ্যে 1 মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি ডক্টর নিয়াজ আহমেদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ভিপি সাদিক কায়েম। বলেন, জাকসুতে যারা নির্বাচন করেছে তারা তাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। এ সময় জিএস এস এম ফরহাদ বলেন, সবাইকে সাথে নিয়েই কাজ করতে চান তারা। ভিপি, জিএস, এজিএস সহ 5 জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলেও জানান জিএস এস এম ফরহাদ। আমরা বারবার বলছি, আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। জাতীয় নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয় হয়েছে। তো আমাদের যারা সহযোগিতা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারপর রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে আর ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু উৎসবের আমেজ এর মধ্যে শুরু হয়েছে। আর আজকে যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়া হবে, সে কারণে কিন্তু বাড়তি একটি উৎসবের আমেজ কাজ করছে। বিকেল 3টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ব্যালট নম্বর প্রদান করা হবে। যেখানে যারা প্যানেলের প্রার্থী তাদের সিরিয়াল উপরে রেখে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে লটারির মাধ্যমে তাদের প্রার্থী তালিকার কিন্তু কমিক নম্বর বসানো হবে। তবে এর মধ্যে বেশ কিছু সমালোচনার জায়গা রয়েছে যে গতকালকে 3টি প্যানেল সংবাদ সম্মেলন করে কিন্তু বলেছে তারা স্বচ্ছ ব্যালট বক্সে তারা দাবি জানিয়েছেন। এছাড়া ভোটার ছবি সহ ভোটার তালিকার দাবি জানিয়েছেন। তবে আরও অন্যান্য যে প্যানেল রয়েছে তারাও কিন্তু বলছেন যে ওএমআর পদ্ধতিতে যে ভোট গ্রহণের কথা রয়েছে সেটি তারা চান, ম্যানুয়াল যে পদ্ধতি সেটি কিন্তু তারা চান না। কারণ তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘসূত্রিতা ভোট গণনার ক্ষেত্রে এখানেও সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যে আসলে আর কোনো সমালোচনা বা আর কোনো অভিযোগ আছে কিনা। দেখুন, ডাকসুতে এবং জাকসুতে যে অসঙ্গতিগুলো আমরা কিন্তু অনেক দেখেছি, অনেক দীর্ঘ বিলম্বিত হয়েছে রেজাল্ট দিতে। আরও এছাড়াও যে বিভিন্নভাবেই কিন্তু নির্বাচনটাকে আসলে ম্যানিপুলেট করা হয়েছে। আমরা চাই না যে রাকসুতেও সেই অসঙ্গতিগুলো আসুক। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, মাঠ পর্যায়ে তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা সেই দীর্ঘসূত্রিতা কিন্তু তারা চাচ্ছে না। আপনি যেটা বললেন যে ম্যানুয়ালি ভোট গণনা সহ এবং স্বচ্ছ ব্যালট বাক্স, তারা কিন্তু শিক্ষার্থীরা সহ আমরা বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সবসময় সরব ছিলাম, এখনও আছি। আমরা চাই সেই ডাকসুর মতো বা জাকসুর মতো দীর্ঘসূত্রিতা আমাদের রাকসুতে না আসুক। আর যেমনটি বলছিলেন যে তারা উৎসব মুখর পরিবেশে ভোট চান, একই কথা বলছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান, যারা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। এদিকে দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। মধ্যরাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ শুরু মনোনয়ন বিতরণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, মনোনয়নপত্র বিতরণ নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন।
ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীর মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ দেখাতে পাচ্ছি। আজ সকাল ৯টা ৩০ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আমরা এই পর্যন্ত জেনেছি যে 7জন কেন্দ্রীয় সংসদ প্রার্থী থেকে মনোনয়নপত্র নিয়েছেন এবং 2জন হল সংসদ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 3জন স্বতন্ত্র প্রার্থী তারা ফরম নিয়েছেন এবং 1জন ক্রীড়া সম্পাদক পদে এবং 1জন ডেভেলপমেন্ট সম্পাদক পদে তারা মনোনয়ন ফরম নিয়েছেন। আর হল সংসদে আমরা দেখছি যে সাহিত্য সম্পাদক পদে এবং দপ্তর সম্পাদক পদে 2জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে চাকসু নির্বাচনের প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক জোটের প্যানেল। তারা বর্হ প্রসদ নামে তাদের প্যানেলের নাম দিয়েছেন। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রিজু লক্ষ্মী অবরোধ, তিনি নাট্যকলা বিভাগে 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাজউদ্দিন ইমু, তিনি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের 18-19 বিভাগের শিক্ষার্থী, তারা মনোনয়ন নিয়েছেন। এটা আর কি। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন এই নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সকল প্রকার ব্যবস্থা নিয়েছেন এবং নির্বাচনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা সকল রকম ব্যবস্থা নিবে এমনটা জানিয়েছেন। এবং প্রার্থীদের সাথে তারা আগামী 16 তারিখ প্রার্থীদের মনোনয়ন বিতরণের শেষ দিন। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। তামিম, ধন্যবাদ আপনাকে। কারো চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। তিনি বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে, আমরা কারো তালিকা করে রাখিনি, কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে। আমাদের রাস্তা আছে সবার সেভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি মানুষকে করতে পারবো, যেটা আমার মূলতাতে মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে কাজে সেটার দিকে আমরা সবাইকে শেষ দিতে পারি, সুযোগটা তারা। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করা হয়। সকাল থেকে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। অবরোধের কারণে এই রুটে সকল প্রকার যানবাহন সকাল থেকে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। এছাড়া বাগেরহাটেও সংসদীয় আসন বহালের দাবিতে নানা কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই যৌক্তিক নয়। উপদেষ্টা বলেন, 2 ইউনিয়নকে পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ করেছেন তাতে সরকার কোনোভাবে সম্পৃক্ত নয়। এ নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ জানানোর পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনগণকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো
এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 13 জন। গত 14 জুলাই চানখারপুলের মামলাটির পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়। গেল বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। কাল শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিলে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবি আয়োজিত আলোচনায় রুহুল কবির রিজভী আরও বলেন, দলের বিপদগামী কর্মীর প্রসঙ্গ আসলে জামায়াতের অপকর্মের কথা চেপে গিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নাম বলা হয়। তার অভিযোগ, সরকার সুপরিকল্পিতভাবে এই কাজ করছে। আশঙ্কা জানিয়ে রিজভী বলেন, একপাক্ষিক কিছু করলে দেশের নতুন ফ্যাসিবাদ জন্ম হবে। ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় হল উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ বলেও মন্তব্য করেন তিনি। গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি একটু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। আগামী 16 ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না। এজন্য বিডার সব কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ওএসএস প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের 5টি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মের আওতায় এ নিয়ে 47টি সংস্থার 142টি সেবা সার্ভার যুক্ত হলো, যার মাধ্যমে বিনিয়োগকারীরা ভূমি নিবন্ধন এবং লাইসেন্স প্রদান সহ নানা সেবা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবেন ব্যবসায়ীরা। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা সরকারি সার্ভিস যে সার্ভিসগুলো একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করব। মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাক এন্ডে একটা কাজ করা হচ্ছে। আমরা হয়তো একটা পাইলট এই বছরের শেষের নাগাদ চালু করার চেষ্টা করবো, বাট আগামী বছর খানেক বা দেড়েকের মধ্যে এভরিথিং শুড বি ইন কন্ট্রোল।
ট্যাক্স প্রদান সংশ্লিষ্ট কার্যক্রম সেবা গ্রহীতাদের জন্য সহজীকরণে কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আয়কর দাতারা যেন ভোগান্তিহীন সেবা পায় তা নিশ্চিতের কথাও বলেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে করা হবে। এই রিটার্ন দাখিলে আয়কর দাতা ও কর আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম TRMS সফটওয়্যার উদ্বোধন করা হয়, যার মাধ্যমে আয়কর রিটার্ন কার্যক্রমের সকল সেবা একই প্ল্যাটফর্মে পাবেন সংশ্লিষ্টরা। ট্যাক্স লয়ার অনেকটা, আপনি জানেন লয়ার মানে কিন্তু যারা আনুষঙ্গিক, যারা কোর্টে আমরা জজ সাহেবরা বা সিভিল কোর্টে বা ক্রিমিনাল কোর্টে লয়ার্স আর দ্য অফিসার্স অফ দ্য কোর্ট। অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি সেই ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, lawyers have to assist the court to ascertain certain facts and figure. আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো, আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘোরাঘুরি না। বৃষ্টি ভেজা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে লালনের গানের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। রোববার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে অশ্রুসিক্ত নয়নে আর ফুলেল ভালোবাসায় শিল্পীকে শেষ বিদায় জানান তার ভক্ত সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজার জন্য আনা হয় ফরিদা পারভিনের মরদেহ। সেখান থেকে কুষ্টিয়া নেওয়া হয় তার মরদেহ। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে কুষ্টিয়া পৌর কবরস্থানে। লালন সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে বাংলাদেশ সরকারের 21 পদক পান ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। আজকে লালন শাহের গান যে এত সমৃদ্ধ, তার পিছনে একটাই নাম, সেটা হচ্ছে শ্রদ্ধেয় ফরিদা পারভিন। উনি আমাদের কাছে সবসময় আজীবন থাকবে এবং লালন সাহেবের গান আমরা যারা গাই তাদের কাছে উনি থাকবে। লালন শুধু গান না, এটা একটি দর্শন। এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি আমাদের একটি বাংলাদেশকে, পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে। শূন্যতা তো অবশ্যই হবে, কারণ এই সব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে আজ রাজনৈতিক টানাপোড়েন আর ক্রিকেট উত্তাপ সব মিলিয়ে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। তবে এই ম্যাচ ঘিরে স্থানীয় দর্শক চাহিদা না থাকায় আয়োজকদের কমাতে হয়েছে টিকিটের দাম। রাজনৈতিক অস্থিরতায় 2013 থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। দু দলের ধ্রুপদীর লড়াই দেখা যায় শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে। নানামুখী অনিশ্চয়তার পর এবার এশিয়া কাপের মঞ্চে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ ভালো অবস্থানে রয়েছে সূর্যকুমার যাদবের দল। আরব আমিরাতের বিপক্ষে 9 উইকেটের বিশাল জয় দিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুমরা কুলদীপদের নিয়ে গড়া দুর্দান্ত বোলিং অ্যাটাকের সাথে অভিষেক শর্মা গিলদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ হতে পারে পাকিস্তানের মাথা ব্যথার বড় কারণ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। এর আগে ত্রিদেশীয় সিরিজ জয়ে দারুণ ছন্দে আছে সালমান আকার দল, যেখানে শাহিন আফ্রিদি হারিস রফদের নিয়ে গড়া বোলিং লাইনআপ পাকিস্তানের মূল শক্তি। ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতে সুপার 4 নিশ্চিতে এক চুলো ছাড় দিতে নারাজ পাকিস্তান। দু দলের 13 টি-20 লড়াইয়ে 10 জয় নিয়ে যোজন যোজন এগিয়ে ভারত। তার বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র 3টিতে। আবরার আল দাইয়ান, নিউজ 24। এশিয়া কাপ নিয়ে বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, ভারত পাকিস্তানের এই যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন জানাবেন।
সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এই ম্যাচ ঘিরে বরাবরই আগ্রহ থাকে। এশিয়ার প্রতিটা ক্রিকেট প্রেমীদের এখানে ম্যাচ দেখার জন্য আগ্রহ অপেক্ষা করে এবং সেটি হওয়াটা স্বাভাবিক। এবং এই ম্যাচের টিকিটের দাম কিন্তু অনেক বেশি, যেখানে আমরা শুরু থেকে বলছিলাম অন্য ম্যাচগুলোর টিকিট যেখানে 100 দিরহামে বিক্রি হয়, সেখানে প্রাথমিক অর্থাৎ সবচেয়ে কম দামি টিকিটের দামও কিন্তু 1000 দিরহাম। সেক্ষেত্রে বলা যায় যে এই ম্যাচে নিয়ে আগ্রহ কমতি থাকবে না, দূর দেশের সমর্থকরা মাঠে উপস্থিত হবে এবং তার ফলে যে বিষয়টি দাঁড়াবে যে মাঠে উত্তেজনা আরও বাড়বে। একটি সিটে তো ফাঁকা থাকবে না, সেটি বলা অপেক্ষা রাখে না। দুবাই কিন্তু এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছে দর্শকরা এবং ম্যাচ শুরু হবে স্থানীয় সময় 6:30, বাংলাদেশ সময় 8:30টায় এবং কানায় কানায় পূর্ণ সেটি বলা অপেক্ষা রাখে না। পাহেলগ্রাম যেটি ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু এই ম্যাচের প্রতি আগ্রহ বেড়েছে। তারপরে তারা প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। একটা সময় এশিয়া কাপ হবে কি হবে না, সেখানে ভেন্যু পরিবর্তন করা হয়েছে, ভারত থেকে আরব আমিরাতে উড়িয়ে আনা হয়েছে। সবকিছু মিলে কিন্তু অন্যরকম উত্তেজনা কাজ করছে। যদিও সাম্প্রতিক সময় বলি আমরা বিগত বেশ কিছু বছরগুলোতে বলি এই ধরনের ইভেন্টে পাকিস্তান থেকে ভারত এগিয়ে থাকে এবং ভারত প্রতিবারই তাদের পক্ষেই রেজাল্টটা নিয়ে আসতে সক্ষম হয়। এবারও তারা সেই চাহিদাটাই থাকবে এবং সেইভাবে চেষ্টা করবে। কিন্তু পাকিস্তানও ছেড়ে কথা বলবে না, কারণ পাকিস্তানের বেশ কিছু ইয়াংস্টার যোগ হয়েছে এবং তারা কিন্তু ম্যাচের মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে নিতে পারে। কারণ আমরা জানি যে ভারতের দিকে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, অপরদিকে পাকিস্তানের রিজওয়ান নেই, বাবর নেই, সবকিছু মিলেই কিন্তু একটু তরুণদের লড়াই হবে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে আমরা জানি তিনি সাকসেস পাচ্ছেন, তিনি কেমন ক্যাপ্টেন। অপরদিকে পাকিস্তানের অধিনায়ক তিনিও কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করছেন। সালমান আগা তিনিও কিন্তু সময়ের দাবি মেনে ক্যাপ্টেন্সি করছেন, কারণ যখন একটি দলের সিনিয়র ক্রিকেটাররা এক এক করে সরে যেতে হয় তখন কিন্তু দলের মধ্যে একটি শূন্যতা তৈরি, সেটা বাংলাদেশ দলেও আমরা দেখেছি এবং সেইটাই হয়েছে। বাংলাদেশ বলে রাখতে যায় বাংলাদেশ দল আজকে কোনো অনুশীলন করবে না, তারা আবুধাবিতে থাকবে, টিম হোটেলের সময় কাটাবে, সেখানে জিম সেশন করা থেকে শুরু করে তাদের মধ্যে একটি কনভারসেশন হবে। সেসব মিলে বাংলাদেশ দল আগামীকাল অনুশীলন করার কথা রয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আরো শুভ। ধন্যবাদ আপনাকে। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। সকালে তিনি নৌবাহিনীর সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। পরে তারা দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ইব্রাহিম হিলমি। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির উদ্যোগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই অনুষ্ঠানে 2024 সালের পারফরমেন্সের উপর ভিত্তি করে 12টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে লাফার্জ হোলসিম। পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে কোম্পানিটি তাদের ব্যবসায়িক পার্টনারদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক সহ বাণিজ্য ইস্যুতে আলোচনা করতে ইউএসটিআর এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন। জুলাইয়ে ওয়াশিংটনে শুল্ক বিষয়ক সমঝোতার পর ইউএসটিআর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এটিই প্রথম বাংলাদেশ সফর। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে এই সফরে দুই দেশের মধ্যে শুল্ক বাধা হ্রাস, ডিজিটাল বাণিজ্যের সম্ভাবনা, শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিক সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। 3 দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক হার চূড়ান্ত হয়েছে, তবে চুক্তির খসড়া এখনও সম্পূর্ণ হয়নি। কিছু বিষয়ে সমঝোতা বাকি আছে। ইউএসটিআর এর এই সফরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত খসড়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিযোগিতামূলক দামে কেনা হলেও কম দামের কারণে ভারত এগিয়ে। খাদ্য সচিব নিউজ 24-কে জানিয়েছেন, অক্টোবরেই দেশে আসবে আমদানি করা চাল, ফলে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে চালের বাজার। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ কমানোর চুক্তিতে ৫ বছরের জন্য গম কেনার সিদ্ধান্ত সরকারের। তুলনামূলক টন প্রতি $26 বেশি দিয়ে অক্টোবরে আসছে 220 মেট্রিক টন গম। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। দেশে বছরে চালের চাহিদা 3,80,00,000 মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় 4 কোটি মেট্রিক টনেরও বেশি চাল, অর্থাৎ 20 লাখ টন চাল বেশি মজুদ থাকে। আর চাহিদার তুলনায় 1 লাখ টন গমও বেশি মজুদ থাকে সরকারি কোষাগারে। এসব তথ্য খাদ্য মন্ত্রণালয়ের। তাহলে প্রশ্ন, এরপরও কেন বাজারে চালের দামের এত উঠানামা, যেখানে হাঁসফাঁস করতে হয় সাধারণ মানুষকে? চালের সংকট না থাকলেও প্রায় হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যায়। খাদ্য সচিব মাসুদুল হাসান নিউজ 24-কে বলেন, এটা অসাধু ব্যবসায়ীদের কারসাজি। তাদের দমাতেই সরকার হাতিয়ার হিসেবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর-নভেম্বর নাগাদ 5 লাখ মেট্রিক টন চাল আনা হবে। অসাধু ব্যবসায়ী চালের মজুদ বৃদ্ধি করে চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। তখন কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কিন্তু অভিযান চালানো হয়। এর সাথে সাথে আমরা আমদানিটাও ওপেন রাখি। আমাদের যাতে কোনো অবস্থায় বাজারে চালের মূল্যমান বৃদ্ধি না পেয়ে যায়, গরিব মানুষ যেন উচ্চ মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, প্লাস সরবরাহ চেনটা যেন স্মুথ থাকে, সাপ্লাই চেনটা। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক কমাতে নানান দেন দরবার করছে সরকার। সেই অংশ হিসেবে আগামী 5 বছরের জন্য গম কেনার চুক্তি হয়েছে দেশটির সাথে। প্রথম চালানে এবছর আসবে 220 মেট্রিক টন। খাদ্য সচিব বলেন, দাম অন্যান্য দেশের তুলনায় কিছু বেশি হলেও বাণিজ্য ঘাটতি মেটাতে এটা করতে হচ্ছে। আমেরিকা থেকে গম আমদানি করার যে সিদ্ধান্ত G2G ভিত্তিতে, সেটা তো পুরো জাতির জন্য এটা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে এটার কারণে আমরা ট্যারিফের একটা ভালো ধরনের রিবেট পেয়েছি, যার ফলে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। গম আমরা 5 বছরের জন্য এমইউ করেছি এবং প্রত্যেক বছর 7 লক্ষ মেট্রিক টন করে। তো 5 বছরে ধরেন হিসেবে 35 লক্ষ টন গম আসার কথা। এদিকে চাহিদা বেশি থাকায় গত 1 বছরে 814টি ট্রাক থেকে বেড়ে 1944টি ট্রাকে ওএমএস কার্যক্রম চলছে, যেখানে 30 টাকা দরে চাল, 15 টাকা দরে আটা বিক্রি হয়। একইভাবে চলছে খাদ্য বান্ধব কর্মসূচিও। চাহিদা বাড়লে এসব কর্মসূচির পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান খাদ্য সচিব। এই অপারেশন কখনো আমাদের চালের ঘাটতির কারণে বাধাগ্রস্ত হয়। টিআর, কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য, সেটাও কিন্তু আমরা দিচ্ছি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটি খালি করতে হামলা জোরদার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত 24 ঘন্টায় নিহত আরও 49 জন ফিলিস্তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে শনিবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। আরও অনেক দেশেই এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে। গাজা সিটি ঘিরে মার্কিন ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এ লক্ষ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। গুড়িয়ে দিয়েছে জাতিসংঘের আশ্রয় কেন্দ্র। গত একদিনে প্রাণহানি প্রায় অর্ধশত ফিলিস্তিনির, বাস্তুচ্যুত আরও কয়েক হাজার মানুষ। অনাহারেও প্রাণ গেছে বেশ কয়েকজনের। নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের জনগণ। শনিবার তেল আবিবের হোস্টেজ স্কয়ারে সমবেত হন হাজারো মানুষ। হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির দাবি তোলেন তারা। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণার ফাঁদে পা না রাখারও আহ্বান জানান বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর গাজা খালি করার প্রতিবাদে সুইডেন, জার্মানি সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দেন তিনি। বলেন, যদি মেয়র নির্বাচিত হন তাহলে নেতানিয়াহু নিউ ইয়র্ক গেলে তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন। আসমাতুলি, নিউজ 24।
নেপালে আজই চূড়ান্ত হতে পারে সুশীলা কার্কের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। যতটা সম্ভব একটি ছোট মন্ত্রী পরিষদ চূড়ান্ত করতে শনিবার দিনব্যাপী স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করেছেন প্রধানমন্ত্রী। এর আগে আহতদের দেখতে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন সুশীলা কার্কি। শপথের পরেই শুক্রবার সন্ধ্যায় 3 সদস্যের মন্ত্রিসভা ঘোষণার পরিকল্পনা থাকলেও সেই পদক্ষেপ স্থগিত করেন তিনি। এদিকে জেনারেল জেড গ্রুপ শনিবার সকাল থেকে মন্ত্রী প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহণ পরিচালনা করছে। তারা সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মন্ত্রী হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। ইতোমধ্যেই কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, ওম প্রকাশ আরিয়াল সহ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। দেশটির সেনাবাহিনী থেকেও একজন মন্ত্রী নির্বাচনের দাবি জানিয়েছে তারা। এদিকে জনজীবনও স্বাভাবিক হতে শুরু করেছে। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার খেলার সংবাদ। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেয়া হবে 12 জন নারী এবং পুরুষকে। যুবকদের স্বেচ্ছাসেবকমূলক কাজের জন্য এই পুরস্কার দেয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। রবিবার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে জানান, 5 ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে। শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং কারিগরি সহ দেশপ্রেম ও বীরত্ব সাহসিকতার জন্য পুরস্কার দেয়া হচ্ছে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই 12 জনের হাতে পুরস্কার তুলে দেবেন। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদেরকে সমাজসেবামূলক কাজে আরও উদ্বুদ্ধ করা হবে। প্রতিটি পুরস্কারের জন্য 1 লাখ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হবে। আজকের এই যারা 12 জন তরুণ উদ্যোক্তা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, তাদেরকে আমরা একটা পুরস্কারের আয়োজন করেছি জাতীয়ভাবে, এবং এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাছাই করা হয়েছে। তাদেরকে পুরস্কার প্রদানের জন্য এটা রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি, তাদেরকেও অনুপ্রেরণা এবং প্রণোদনা দেওয়ার মূল উদ্দেশ্য। বাংলাদেশকে ম্যাচ জিততে হলে অবশ্যই খেলার অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে, জানালেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। এদিকে বাংলাদেশকে হারানোর কৃতিত্ব শ্রীলঙ্কান পেসারদের দিলেন সাবেক এই লঙ্কান। আরব আমিরাত থেকে শুভ দেবনাথ জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের কত শত আয়োজন, কখনো ফিটনেস টেস্টে বাড়তি মনোযোগ, আবার কখনো পাওয়ার হিটিং কোচকে এনে ব্যাটিং দক্ষতা বাড়ানো। কিন্তু 2 ম্যাচে টাইগারদের 6 মাত্র 3টি। বাংলাদেশ লঙ্কান ম্যাচে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন রাসেল আর্নল্ড। তার মতে বাংলাদেশ এখন পর্যন্ত স্মার্ট ক্রিকেট খেলেনি। বাংলাদেশ এই মুহূর্তে বড় সমস্যায় আছে। সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে আবার শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারায় সেই প্রার্থনা করতে হবে। লঙ্কান বোলাররা শুরু থেকেই বাংলাদেশের টপ অর্ডারকে চেপে ধরেছিল। সেই চাপ সামাল দিতে পারেনি তামিম ইমনরা। জাকের আর শামিম না থাকলে আরো বড় বিপদ হতে পারতো। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেনি। তারপরও আশা দেখছেন লঙ্কান ধরে 180 ওয়ানডে, 44 টেস্ট আর একটি টি20 খেলা সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ হংকং এর সাথে যেভাবে খেলেছে সেই খেলা যদি আফগানিস্তানের সাথে খেলে তাহলে হবে না। লিটনরা পরের পর্বে যেতে পারবে কিনা এটা পুরোটাই তাদের খেলার উপর নির্ভর করছে। খুব ভালো ক্রিকেট খেলতে হবে, তারপরও অনেক হিসাব নিকাশ আছে। আমার মনে হয় খুব কঠিন হবে, তবে অসম্ভব না। এদিকে টি10-এ বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী মনে করেন বাংলাদেশের জন্য বেশ কঠিন পরবর্তী রাউন্ডে যাওয়া। কারণ হিসেবে তিনি তুলে ধরেন সংযুক্ত আরব আমিরাত আফগানদের ঘরের মাঠ। তারা ভালো বোঝেন এখানকার কন্ডিশন। বাংলাদেশে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ সামনের ম্যাচগুলো তো ভালো করবে বলে আমার মনে হয় না। দিস ইজ রিয়েলি টাফ, কারণ এটা আফগানিস্তানের হোম গ্রাউন্ড। দে হ্যাভ ভেরি গুড স্পিনার্স, সো এখানে এই ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, বিগ ফাইট দিতে হবে, ভালো পারফর্ম করতে হবে, তারপরেই আফগানিস্তানের সাথে জিততে পারবে। 2018 সালের পর আর কখনো এশিয়া কাপের সেমিফাইনালে খেলেনি বাংলাদেশ। এই আমিরাতে সেবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপের ট্রফি ছোঁয়া হয়নি টাইগারদের। শুভ দেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।